তোমার কি মতামত সাভাস? সাজিদের কথা টেনে নিয়ে সিনু বলে উঠল, ও আর কি বলবে? ওই তো বিয়েটা করার জন্য পাগল হয়ে আছে। আমি রাইমা আর নাভিন ভাইকে কাল সকাল সকাল আসার জন্য বলছি। সিনু ফোন করতে যাবে তার আগে সাবাস নিজের অন্যমনস্ক ভাব থেকে বেরিয়ে সকলের দিকে এক এক করে তাকালো। তারপর অত্যন্ত শীতল স্বরে বলল, দাঁড়াও মামা। সিনু ভ্রুকুচকে বলল, কি? তুমি কি আজকেই ডাকতে চাচ্ছ? সাবাস অপরিবর্তিত মুখভঙ্গিতে স্পষ্ট ভাষায় বলল, আমার 2 দিন সময় চাই, ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত জানাবো। কথাটা বলে সাবাস লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে যেতে লাগলো। সবাই হতভম্ব চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তুষার বিড়বিড় করে বলতে লাগলো, ওদের মধ্যে হয়েছেটা কি? এই প্রথমবার আমি কিছু ঠাউর করতে পারছি না। নিশ্চয় সিরিয়াস কিছু, নয়তো সাবাস ভাই যখন বিয়ে করতে চাইলো তখন নীর মানা করে দিল, আর নীর যখন বিয়ে করতে চাইলো তখন সাবাস ভাই সময় চাইলো। সমস্যা কি ওদের? আশ্চর্য। সাবাস ব্যালকনিতে গিয়ে রাতের তারাময় অপরূপ আকাশ আর আকাশের বিশাল জায়গা জুড়ে অবস্থান করা চাঁদটার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকলো। কিছু গভীর চিন্তা করতে ব্যস্ত, কিছু পাজলও হয়তো মনে মনে মিলাতে ব্যস্ত। চিন্তিত হলে সাবাসের গপাগপ বাদাম খাওয়ার একটা বদ অভ্যেস আছে। তাও আবার যেন তেন ভাবে না, বরং একটা বাদামের সাথে একটা মরিচ দিয়ে খায়। এইভাবে অনেকগুলো খাওয়ার পর সাবাসের চোখ ঝালে লাল বর্ণ ধারণ করলো। তবুও খাওয়া বন্ধ করলো না ও। ওর মনে কি চলছে, ও কি চাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। অবশ্যই এটাও হতে পারে যে ও হয়তো নিজেও বুঝতে পারছে না ওর ঠিক কী করা উচিত। একটা মেয়ে যা নয় তাই বলে রিজেক্ট করে দিল। যদিও সাবাসের সেটা গায়ে লাগেনি, ও জানেনি রেগে গেলে আবোল তাবোল কথাবার্তা বলে। তবুও কেন জানি বেহায়ার মতো সরাসরি হ্যাঁ বলতে পারল না। কি যেন একটা ওকে এটা করতে বাধা দিল। সেটা কি? সেটা হয়তো ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ। ভালোবাসা পেতে গেলে বেহায়া হতে হবে, আর বেহায়া হলে আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ হবে। সাবাসের ঠিক কী করা উচিত? ওর চোখ দিয়ে এবার মরিচ খাওয়ার দরুন টপ টপ করে পানি পড়ছে। ঝালের চোটে অবস্থা একদম বেগতিক, তবুও নিজেকে থামাতে পারছে না। একটার পর একটা খেয়েই চলেছে। বেহায়া মন আর আত্মসম্মানবোধের চাপে পিষ্ট হয়ে যাচ্ছে সেই ফুর্তিবাজ ছেলেটা। নীর শুনেছে শাহবাজ 2 দিনের জন্য সময় চেয়েছে। ও আর কিছু বলেনি। শাহনাজ ক্লাস করছে, নীরের আপাতত ক্লাস নেই, তাই ও ক্যাম্পাসে অন্যমনস্ক হয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সামনে শাহবাজকে দেখতেই ও চমকে উঠল। ভিতরে অদ্ভুত এক উত্তেজনা কাজ করলো। শাহবাজ কি কিছু বলার জন্য এসেছে? ওদের মধ্যকার অস্থিতিশীল অবস্থাটা কি কথা বলে আগের মতো স্বাভাবিক করা যায় না? নীর মনে মনে কিছু কথা সাজিয়ে নিল। ওর তো দোষ কম না, যদিও সবার সামনে ভদ্রভাবেই বলেছিল ও কেন সাবাসকে বিয়ে করতে চায় না, আর সবাই সেটা বুঝেও ছিল। কিন্তু সাবাসের সাথে তো ও অত্যন্ত কঠোর হয়ে কথা বলেছিল। অবশ্য শুধু কথা না, অপমানও করেছিল, যেটা ওকে ভিতরে ভিতরে কুড়ে খাচ্ছে। এসব ভাবতে ভাবতে নীর এগোতে লাগলো। সাবাসও এগিয়ে আসছে, কিন্তু নীরকে অবাক করে দিয়ে ও নির্লিপ্তভাবে ওকে পাশ কাটিয়ে চলে গেল। এমনভাবে পাশ কাটিয়ে চলে গেল যেন সাবাস নীর নামের মেয়েটাকে কোনোদিন দেখেইনি। নীর পিছু করে সাবাসের গমন পথের দিকে তাকিয়ে থাকলো। কতক্ষণ ওভাবে তাকিয়ে থাকলো সেটা নীর জানে না। ওর মনের মধ্যে কী চলছে সেটাও বোঝা যাচ্ছে না। ভার্সিটি শেষ করে নীর সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ওরা হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে। প্রচণ্ড জোরে কান্না করতে ইচ্ছে করছে। নিজের মনের মধ্যে গেড়ে বসা সমস্ত বিষাদময় ঘটনাগুলো কান্নার মাধ্যমে উপড়ে ফেলতে ইচ্ছে করছে। নীর কোনো মতে বোরকা আর হিজাবটা খুলে নিজের চুল টেনে ধরে দরজায় হেলান দিয়ে নিচে হাঁটু মুড়ে বসে পড়ল। দুর্বল কণ্ঠে বলতে লাগলো, এমন কেন করলেন সাবাস ভাইয়া? কেন বিয়ের প্রস্তাব দিয়ে সম্পর্কটা এমন নড়বড়ে করে দিলেন? আজ যদি প্রস্তাবটা না দিতেন তাহলে আমি এভাবে প্রথম ভালোবাসায় ব্যর্থ হওয়ার পর আপনার কাছে গেলে আপনি আমার মন ভালো করে দিতেন। কখনো মন খারাপ হলে সেই মন ভালো করার দায়িত্বটা তো আপনারই ছিল। তাহলে আজ যখন সেটা আমার বেশি প্রয়োজন, তখন কেন দায়িত্বটা পালন করছেন না? নীর কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। অতঃপর ক্রন্দনরত কণ্ঠে বলতে লাগলো, জানি নিজের খুশির জন্য আমি সবার মনে আঘাত দিয়েছি, কিন্তু নিজের খুশিটা যখন ভেস্তে গেল তখন নিজের কথা না ভেবে আমি তোমাদের সবার খুশির কথা ভেবে বিয়ে করার জন্য রাজি হলাম। কিন্তু তাতেও সমস্যা হলো। আমি এখন কি করব? না নিজেকে খুশি করতে পারলাম, না সাবাস ভাইয়া, আর না পরিবারের কাউকে। ও আল্লাহ, তোমার উপর ছেড়ে দিলাম। আমি আর পারছি না এসব নিতে।
নীর চুল টেনে ধরে আবারও কাঁদতে লাগলো। নাভিন আর রাইমা বাড়িতে নেই, তাই ও ইচ্ছে মতো কান্না করতে পারলো। কান্না করার ফলে ওর মন থেকে এসব বিষাদ অন্তত কিছুটা দূরীভূত হয়ে গেল। সাবাস ছাদে দাঁড়িয়ে আছে। যে 2 দিন সময় চেয়েছিল তার মধ্যে আর একদিনও বাকি নেই। একটু পর ওকে সিদ্ধান্ত জানাতে হবে। স্বাধীন কফি খেতে খেতে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, শালাবাবু, এত কি ভাবছো বলো তো? সেই এসেছি থেকে দেখছি গভীর চিন্তায় মগ্ন হয়ে আছো। এই 1 মিনিট তুমি আবার আমার মতো সাইকিয়াট্রিস্ট হতে চাচ্ছ না তো? সাবাস চকিতে স্বাধীনের দিকে তাকালো। তা দেখে স্বাধীন অত্যন্ত সিরিয়াস হয়ে বলল, দেখো ভাই, আমার প্রফেশনের দিকে নজর দিবে না বলে দিলাম। আমার বউ আর পৃথিবীতে এখনো ল্যান্ড না করা বাচ্চাগুলো না খেয়ে পেতে মরবে। আজ নাভিন আর রায়মা নীরকে নিয়ে এখানে আসবে, তাই সবাই এসেছে কিছুক্ষণ আগে। বাড়ি শেষেই বউয়ের পিছনে ছুটে গেছে, আর তুবা সকলের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে স্বাধীন এসেছে সাবাসের মনে কী চলছে সেটা একটু বাজিয়ে দেখতে। কিন্তু সাবাসের যে অ্যাটিটিউড দেখলো তাতে মনে হয় না কোনো কাজ হবে। ওদের কথা বলার মাঝেই বারিশ চলে আসলো। এসে সাবাসের কাঁধে জোরে একটা চাপড় মেরে বলল, এই যে আমার ঝামেলাপূর্ণ বউয়ের ঝামেলাপূর্ণ যমজ ভাই, বিয়ে কি করতে হবে না? যমজ ভাই বোনের তো একসাথে বিয়ে হওয়া উচিত। সে জায়গায় তোমার বোন বিয়ের চরম পর্যায়ে চলে যাচ্ছে আর তুমি স্টার্টিং লাইনে দাঁড়িয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ। আচ্ছা, এটা কি তোমাদের বংশগত বৈশিষ্ট্য? তোমার বোন পড়ার ক্ষেত্রে স্লো আর তুমি বিয়ের ক্ষেত্রে। সাবাস দুলাভাইয়ের দিকে তাকিয়ে কাট গলায় বলল, আমি আপনার থেকে 10 বছরের ছোট, সে হিসেবে বিয়ের ক্ষেত্রে স্লো আপনি। সাবাসের এই এক কথাতেই বারিশের কথা বন্ধ হয়ে গেল। বারিশ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, এরা আসলেই যমজ, একটুও সন্দেহ রইল না। বারিশের স্বাধীন চলে আসার আরও অনেকক্ষণ পর সাবাস নিচে নামলো। 2 তলায় নামতেই দেখতে পেল নাভিনরা চলে এসেছে। নিচে সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এই কয়েকদিন যেমন বিমূঢ় অবস্থায় ছিল সকলে, আজ ঠিক তেমনই উৎফুল্ল হয়ে উঠেছে। সাবাস যত সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলো তত উপলব্ধি করল সকলের ভিতরে চাপা খুশি, উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। ও বড় করে একটা শ্বাস নিয়ে মুখ কিছুটা স্বাভাবিক করে নিচে নামলো। সবাই জানে সাবাসের এত বেশি গ্যাঞ্জাম পছন্দ না, কিন্তু তবুও আজ কেউ সেটা মনে রাখলো না। স্বাধীন আর বারিশ ওকে ঠেসে ধরে নিজেদের মাঝখানে বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পর রায়মা উঠে এসে সাবাসের মাথায় হাত রেখে বলল, কি সাবাস, সময় নাও শেষ হয়েছে, বিয়ে করবি আমার মেয়েকে? সাবাস নিজের মমতাময়ী রায়মা খালামণির উৎফুল্ল মুখটার দিকে কিছু পল তাকিয়ে থেকে সামান্য হেসে বলল, করবো খালামণি। সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। নীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এসেছে থেকেই ও মাথা নিচু করে রেখেছে। বাবার পাশে গুটিসুটি মেরে চুপ করে বসে আছে। কারোর সাথে কথা বলেনি। আন্না সাবাসের দিকে একবারের জন্য তাকিয়েছে। আশ্চর্যের বিষয়ে সাবাসও এখনো পর্যন্ত ওর দিকে তাকায়নি। সবার এত খুশির মাঝে তোবা হঠাৎ মাথা চেপে ধরল। তা দেখে সবাই ভীষণ ঘাবড়ে গেল। স্বাধীন তড়াক করে বসা থেকে উঠে তোবার কাছে গিয়ে বলল, কি হয়েছে তোবা? তোবা কিছুক্ষণ পর মাথা তুলে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আরে নাচ জামাইছে, তা আমার বউটাকে দেখছো কোথাও? স্বাধীন মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। ওর মুখটা ভীষণ অসহায় লাগছে। বাকিরাও চিন্তিত মুখে ওর দিকে তাকিয়ে থাকলো। তোবা হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ে বলল, কি ভয়? আরে আমি মজা করেছে। তোমাদের মুখগুলো একবার আয়নায় দেখে আসো, রোহিঙ্গাদের মতো লাগছে। আর আমার স্বামীকে দেখো, একে তো বড় মাপের ফকিন্নি লাগতেছে। সবাই অগ্নিদৃষ্টিতে তোবার দিকে তাকালো। তা দেখে তোবা হাসি আটকে দিল। ওর এবার সবার চাহনি দেখে ভয় করতে লাগলো। ও 32 পেটি দাঁত বের করে বলল, আমার ক্ষমা হয়েছে, অন্যায় করে দাও। পিনপতন নীরবতা। স্বাধীন বুকে দুহাত গুজে গম্ভীর মুখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পেছনে তোবা লজ্জিত ভঙ্গিতে আঙুল ফোটাচ্ছে। ও অনেকবার স্বাধীনের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সে ওই যে মুখ গোমরা করেছে আর একটা কথাও বলেনি। তোবা এবার গিয়ে পেছন থেকে স্বাধীনকে জড়িয়ে ধরে বলল, এই ডাক্তার সাহেব, রাগ করছেন কেন? স্বাধীন হঠাৎ তেতে উঠে বলল, আমি রাগ করেছি? কি বলেছে আমি রাগ করেছি শুনি? আমাকে কোন দিক দিয়ে রাগান্বিত মনে হচ্ছে তোমার? তোবা আহম্মক হয়ে স্বাধীনের রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলল, হুম, একদম না। কে বলেছে আপনি রাগ করেছেন?
আপনাকে তো দেখে দুনিয়ার সবচেয়ে খুশি মানুষ মনে হচ্ছে এক্ষুনি 32টা পাটি দাঁত বের করে হাসতে থাকবেন। স্বাধীন মুখটা গম্ভীর করে রেখে আবার অন্যদিকে তাকালো। তুবা ঠোঁট উল্টে ওর পাশে দাঁড়ালো। একটু পর পর আর চোখেও তাকাতে লাগলো। এর মাঝে হুট করেই স্বাধীন তুবার 2 হাত চেপে ধরে বলল, এটাকে মজা বলে? তুমি কি অবুঝ তোবা? তোমার কি কোনো ধারণা নাই এই রোগ কত মারাত্মক হতে পারে? তুমি নিজের আসল সত্তা হারিয়ে ফেলতে পারো। এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এটা নিয়ে তুমি মজা করো কোন সাহসে? তুবার মুখটা অনুতপ্ততায় ছেয়ে গেল। ও অনুতাপের স্বরে বলল, আফওয়ান, আমি বুঝতে পারিনি মজাটা এত ভারী পড়বে, আর কখনো করব না। স্বাধীন কনকাল তুবার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে ওকে জড়িয়ে ধরল শক্ত করে। তুবা খানিকটা চমকে উঠল, পর মুহূর্তে নিজেকে সামলে নিল। একটু পর স্বাধীন ব্যগ্র কণ্ঠে বলতে লাগলো, আমি তোমাকে হারাতে চাই না তোবা। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। প্লিজ নিজের অসুস্থতাটাকে হেলায় ফেলো না। আমাকে একটু সময় দাও, বিশ্বাস রাখো। আল্লাহর সহায় হলে খুব দ্রুত আমি তোমাকে রোগ থেকে মুক্তি পাওয়াবো। তুবা অবাক হয়ে বলল, কিভাবে করবেন ডাক্তার সাহেব? খুব দ্রুত জানতে পারবে সোনা। ততদিন নিজের প্রতি একটু বেশি বেশি যত্নশীল থেকো। বিয়ের দিন খুব দ্রুতই চলে আসলো বলে মনে হচ্ছে নীরের কাছে। এই কয়েকদিন শাবাসের সাথে কোনো কথা হয়নি ওর। অবশ্য 2-1 বার এসেছিল শাবাস ওদের বাড়িতে, নাভিন আর রাইমার জোড়াজড়িতে। কিন্তু নীর নিজের রুমের বাইরে যায়নি, আর না শাবাস ওর সাথে কথা বলা কিংবা দেখা করার কোনো আগ্রহ দেখিয়েছে। আজ বিয়ে, নীরের সারা রাত ঘুম হয়নি। নির্দিষ্ট সময়ে ও অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে গোপনে কিছু কথাবার্তা বলেছে। তারপর ফজরের নামাজ পড়া শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাতে লাগলো। এই কয়েকদিনে টেনশনে শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তবুও চোখের নিচের ওই কালো তিলটা জলজল করছে, যেটা ফ্যাকাশে মুখটাকেও আকর্ষণীয় করে রেখেছে। বিয়েটা কমিউনিটি সেন্টারে না নিয়ে নিজেদের বাড়িতেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে। বিয়ের সমস্ত কার্যক্রম হবে নীরদের বাড়িতে, আর বিয়ের পরবর্তী অনুষ্ঠানটা হবে শাহবাজদের বাড়িতে। নীর জানলা খুলে দেখলো বাড়িটা অলরেডি সুন্দর করে ডেকোরেট করা সম্পন্ন হয়েছে। সেই ডেকোরেশনটা কিছুক্ষণ দেখার পর নীর বিছানায় গিয়ে বসে পড়ল। একটু পর রায়মা এসে মেয়ের সাথে মন ভরে কথা বলল। নাভিন এসে 2 মা মেয়েকে ভাত খাইয়ে দিল। খুব সময় নিয়ে ওরা একে অপরের সাথে গল্প করলো আজ। এমনভাবে গল্প করলো যেন এটাই ওদের শেষ কথোপকথন। শাহনাজ আর তুবা মেয়ে পক্ষ হয়ে এসেছে রায়সা তানজিদের সাথে। ওইদিকে সিনু তানিয়া 2 জন, আর এদিকে রায়মা রায়সা 2 জন। কারো দল যেন ভারী না হয়ে যায় সেজন্যই ব্যবস্থা। আয়েশাও মেয়ে পক্ষ হওয়ার জন্য বায়না করেছিল, কিন্তু পেটে থাকা পোটলাটার জন্য কেউ রাজি হয়নি। আয়েশা তবুও জেদ করায় বারিশ বলেছিল, যমজ ভাইয়ের বিয়েতে তুমি কনে পক্ষ হতে চাচ্ছ? এ তো ঘোর অন্যায়। শেষে দেখা যাবে আমাদের বাচ্চার বিয়েতেও তুমি কনে পক্ষ বা বর পক্ষ হয়ে যাবে। বারিশের তাচ্ছিল্যটা খুব লেগেছে আয়েশার, তাই ও আর আসার জন্য জেদ করেনি। তবে ভিডিও কল দিয়ে ওদের সাথে আড্ডায় মেতে উঠতে কার্পণ্য করেনি একদম। তুবা আর শাহনাজ মিলে নীরের 2 হাত মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। আয়েশাও ভিডিও কলে সেগুলো দেখছে, সাথে বিভিন্ন ইনস্ট্রাকশনও দিচ্ছে। একটু পরও বলে উঠল, নীর, আমার কালাচাঁদ ভাইকে পছন্দ হয়েছে তোর। আমার ভাই অনেক ভালো, বুঝেছিস? অবশ্য ও হুটহাট রেগে গিয়ে তোকে আছাড় মারতে পারে। তাছাড়া ওর কোনো খারাপ অভ্যাস নেই। নীর মাথা নিচু করে রেখেছে। ওর ভিতরটা কেমন হাঁসফাঁস করছে সেই সকাল থেকে। ওর অবস্থা দেখে আয়েশা সামান্য হেসে বলল, মজা করেছি, ও তোকে চোখে হারাবে, মিলিয়ে নিস আমার কথা। ও হ্যাঁ, ভালো কথা, ওর হাতে আমার ভাইয়ের নামটা লিখে দে। তুবা উচ্ছ্বাসিত হয়ে বলল, দাঁড়াও, আমি লিখে দিচ্ছি। শাহনাজ আপত্তি করে বলল, তুমি কেন? আমি লিখে দেবো আমার ভাবির হাতে। শখ কত, ছোট মানুষ, বেশি কথা বলিস না। আমি যা বলবো তাই হবে। সাবাস ভাইয়ের নামই তো আমি লিখবো। ওদের তর্ক বেঁধে গেল। আয়েশা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, একদম থাপ্পড় দিয়ে 2টো দাঁত ফেলে দিব। তোদের ঘটে কি বুদ্ধি নেই নাকি পুরোটাই ফাঁকা? তুবা আর শাহনাজ একযোগে বলে উঠল, তো তুমি একটা আইডিয়া দাও তো দেখি। কথাটা বলে শাহনাজ আর তুবা একে অপরের দিকে চকিতে তাকালো। আয়েশা প্রচণ্ড ভাব নিয়ে বলল, এত সিলি বিষয় নিয়ে আমার কাছে আসিস না তো।
আমি হচ্ছি গিয়ে ভয়ঙ্করভাবে মারাত্মক ট্যালেন্টেড একজন মানুষ। ঠিক বিষয়ে আমাকে দিয়ে সলভ করাবি, ওকে? তুবা আর শাহনাজ হাই তুলে বলল। সেই জন্যই তো সিজিপিএ 2.5। আয়েশা থতমত খেয়ে গেল। এই প্রথমবার নীর হেসে উঠল, সাথে ওরা দুজনও। আয়েশা শীতল দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, নে নে নে, মজা নে। কম রেজাল্ট পাওয়ার একটা আর্ট বুঝেছিস, যেটা সবাই অ্যাচিভ করতে পারে না। মূর্খের দলেরা শোন, একজন বাংলায় নাম লিখে দে আর একজন ইংরেজিতে লিখে দে। ব্রিলিয়েন্ট। তুবা আর শাহনাজ উচ্ছ্বাসিত হয়ে কথাটা বলল। তা দেখে আয়েশা প্রচণ্ড ভাব নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই দেখলো ওরা ওকে পাত্তা না দিয়ে মেহেদি পরানোয় ব্যস্ত হয়ে পড়েছে। ওদের নির্লিপ্ততা দেখে আয়েশা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আমার কদর বুঝলি না রে। এমন সময় বাড়ি শেষে আয়েশাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে চুমু খেয়ে বলল। আমি বুঝি তো স্নো হোয়াইট। আয়েশা চোখ বড় বড় করে বারিশের দিকে তাকালো, পর মুহূর্তে আবার সামনে তাকালো। ভাগ্য ভালো ওরা কেউ খেয়াল করেনি, ওদের মনোযোগ মেহেদি দেওয়ার দিকে ছিল। আয়েশা চোখ রাঙিয়ে বারিশের দিকে ওকে ইশারায় ভর্ৎস করে দিল। বারিশ হেসে উঠে একটু দূরে গিয়ে বলল, রূপের আগুনে পোড়ানোর পর এবার অগ্নিবর্ষণ করে ছাই বানিয়ে ফেলতে চাচ্ছ? ইটস নট ফেয়ার স্নো হোয়াইট। আয়েশা পাশ থেকে একটা বালিশ ওর দিকে ছুঁড়ে মারল। বারিশ অট্ট হাসি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ তুবা মেহেদি পরানোর দিকে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, কি রে আপু, কথা বলছিস না কেন? অভিমান করলি নাকি? আয়েশা নিজের রাগ নিয়ন্ত্রণ করে ওদের দিকে মনোযোগ দিয়ে বলল, হ্যাঁ করেছি, আমার অভিমান ভাঙা। জিজ্ঞাসা করেছি জন্যেই যে তোর অভিমান ভাঙানোর জন্য এক ঠ্যাং খাড়া হয়ে আছে, সেটা আবার ভাবিস না যেন। নিষ্ঠুরের দল। ওদের কনভারসেশন থেকে মনোযোগ সরিয়ে নিয়ে নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেখানে বড় বড় অক্ষরে লেখা সাভাস। নামটা আজ ভীষণ অদ্ভুত আর নতুন লাগছে নীরের কাছে। কেমন যেন একটা দায়িত্ববোধ আসছে নামটা থেকে। মেহেদি শেষ হওয়ায় শাহনাজ ছুটে গেল আর একটা আনার জন্য, কিন্তু গেস হোয়াট, বেচারি মেহেদি নিয়ে ফিরে আসার আগে ঘর ভর্তি মানুষের সামনে চিৎপটাং হয়ে পড়ে গেছে। লজ্জায় শাহনাজ মেঝেতে মুখ গুজে পড়ে থাকলো। রায়মা ছুটে গিয়ে উদ্বিগ্ন কি হয়েছে? খুব লেগেছে? শাহনাজ ক্ষীণ কণ্ঠে বলল, না, তাহলে উঠছিস না কেন? লজ্জা লাগছে। সবাইকে ঘর থেকে বের করে দাও খালামণি, তারপর আমি এখান থেকে উঠবো। রায়মা আহম্মক হয়ে বলল, সবার সামনে উঠতে লজ্জা লাগছে, অথচ সবার সামনে এভাবে হাত পা ছড়িয়ে পড়ে থাকতে লজ্জা লাগছে না তোর? পাগলি, ওঠ বলছি। রায়মা জোর করে শাহনাজকে তুলল। শাহনাজ রায়মার আঁচল দিয়ে নিজের আপাতমস্তক ঢাকার চেষ্টা করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। বেরিয়ে এসেছে বুঝতে পেরে শাহনাজ আঁচল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রায়মা ওর গাল টেনে ধরে বলল, তুই চুপচাপ বসে থাক গিয়ে। আমি চাই না ছোটাছুটি করে তুই নিজের হাত পা ভেঙে ফেল। এইসব কাজ তুবাকে দিয়ে করাবি, কিন্তু তুই বসে থাকবি। শাহনাজ নিজের গাল ছাড়িয়ে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা। বলে আবারও ছুট লাগালো এবং আবারও পড়ে গেল। তবে সাথে সাথেই উঠে পড়ে জোরপূর্বক দাঁত বের করে বলল, সমস্যা নেই, আমি ঠিক আছি। বলেও চলে গেল। রায়মা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর বরযাত্রী চলে আসবে, অথচ এরা এখনো মেহেদি পরাচ্ছে নীরকে। যাগ্গে, ওর এখন অনেক কাজ। নীরকে সাবাসের পছন্দের বেগুনি রঙের বেনারসিতে সাজিয়ে দেওয়া হয়েছে। এই রঙটা যেন নীরের জন্যই তৈরি হয়েছে। বেনারসিটা একদম পারফেক্টের চেয়েও পারফেক্ট লাগছে নীরের শরীরে। এবার আয়েশা ভিডিও কল ছেড়ে বাস্তবে পদার্পণ করেছে। সবাই মিলে নীরের রুমে বসে হাসি ঠাট্টা করছে। অবশ্য শাহনাজ নেই, ও গেছে এক ঝলক তুষারকে দেখার জন্য। স্টেজের কাছাকাছি যেতেই দেখতে পেল তুষার সাদা পাঞ্জাবি পরেছে একটা। আশ্চর্যের বিষয়, শাহনাজ আজ সাদা কালারের লং জামা আর হিজাব পরেছে। তুষার একজনের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ পিছু ঘুরে তাকাতেই ওদের দুইজনের চোখাচোখি হয়ে গেল। দুইজনের কেউই চোখ সরাচ্ছে না একে অপরের থেকে। হঠাৎ পাশে একটা শব্দ হতেই দুইজনের হুঁশ ফিরল। ওরা ইতস্তত করতে লাগলো। লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। একটা মেয়ে এসে কিছু জিজ্ঞাসা করায় শাহনাজ তার উত্তর দিতে লাগলো, কিন্তু তুষার আর কারোর সাথে কথা বলতে পারল না। ওর চোখ বারবার ছুটে যাচ্ছে তার নাজের দিকে, কিন্তু ওর চোখের মুগ্ধতা রাগ দ্বারা প্রতিস্থাপিত হলো একটা বিষয় নজরে আসতেই।
একটা ছেলে লুকিয়ে লুকিয়ে শাহনাজের ছবি তুলছে। তুষার জোরে একটা শ্বাস নিয়ে ছেলেটার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলো। ছেলেটা খানিকটা ভয় পেলেও সেটা বুঝতে দিল না। তুষার ওর দিকে তাকিয়ে হাসলো। তা দেখে ছেলেটাও হাসলো। হাসি বন্ধ করে তুষার হুট করে মুখটা প্রচণ্ড গম্ভীর করে ফেলল। তা দেখে ছেলেটা হাসি বন্ধ করে ভীত চোখে ওর দিকে তাকালো। তুষার আবারও হাসলো, ছেলেটাও আবার হাসলো। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর ছেলেটা মিনমিনে কণ্ঠে বলল, বুঝেছি ভাই, বুঝেছি। ঠিক আছে, ছবিটা ডিলিট করে দিচ্ছি। তবু এইভাবে বিটকেলের মতন হেসে আমার অন্তরাত্মা কাঁপাবেন না। এখনো পর্যন্ত সিঙ্গেল আমি, বউ না দেখে মরতে চাই না। স্টেজে সে অনেকক্ষণ থেকে একা একা বসে আছে সাবাস। ওকে আজ কেউ পাত্তা দিচ্ছে না। অবশ্যই এটা ওর প্রাপ্য, কারণ ও কাউকে পাত্তা দেয় না। তাই ওকেও আজ কেউ পাত্তা দিচ্ছে না। সাবাসের পরনে একটা মেরুন কালারের শেরওয়ানি। এই কালার নীর অনেক পছন্দ করে। একে অপরের পছন্দের রঙের আউটফিট পরানোর আইডিয়াটা সিনুয়া ড্রাইমার কুটিল মাথা থেকে এসেছে। স্টেজটা সাজানো হয়েছে ড্রয়িং রুমে। মেঝের ওপর বিছানা পেতে মাঝখানে একটা পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। সাবাসের সাথে পুরুষরা থাকবে, আর অপর পাশে নীর ও অন্যান্য মেয়ে মহিলারা থাকবে। এই বুদ্ধিটা আবার এসেছে সাজিদ আর নাভিনের মাথা থেকে। নীরকে এখন আনার জন্য তাগাদা দেওয়া হলো। সাথে সাথেই সিমরান বলে উঠল, আমি যাচ্ছি। সিমরান সাজিদ আর মেহমেদের একমাত্র বোন। ওর অবশ্য আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে ও রায়মার ছোট ভাই রিয়াদের বউ। নীরের রুমে গিয়ে ওকে কয়েক পলক মন ভরে দেখে সিমরান বলল, মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। নীর চুপটি করে বসে আছে। সিমরান আফসোসের সুর তুলে বলল, কতগুলো সম্পর্ক সামলাবো বল তো? বাপের বাড়ির দিক থেকে ভাবলে সাবাস আমার ভাতিজা, সেই হিসেবে তুই আমার ভাতিজার বউ। আর শ্বশুর বাড়ির দিক থেকে ভাবলে তুই আমার ভাগ্নি, সেই হিসাবে সাবাস আমার ভাগ্নি জামাই। আয় হায়, এ কি মুসিবত! রিয়াদ রুমে প্রবেশ করতে করতে বলল, জানেমান, এসব সম্পর্ক ছাড়ো তো। তোমার একমাত্র সম্পর্ক হচ্ছে তুমি আমার সিঙ্গেল পানসে লাইফটাকে মিঙ্গেল জাঁকজমকপূর্ণ করা একমাত্র বউ। ওর কথা শুনে রুমে উপস্থিত সবাই হাসতে লাগলো। আয়শা হাসতে হাসতে বলল, ফুপা মশাই, আপনি এখনও নিজের সিঙ্গেল লাইফের জন্য দুঃখ বোধ করেন? তার বলিস না মা, সিঙ্গেল লাইফ যে কি দুর্বিষহ কেটেছে আমার তা বলে বোঝাতে পারবো না। নিজেকে কেমন অনাথ অনাথ লাগতো। ছ্যাঃ। আরও কিছুক্ষণ মশকরা করে ওরা সবাই মিলে নীরকে স্টেজে নিয়ে গেল। পরিকল্পনা মতো নীরের সাথে মেয়েরা থেকে গেল আর পুরুষেরা চলে গেল সাবাসের দিকে। এই এতদিনের নির্লিপ্ততার পর আজ সাবাস চোখ তুলে তাকালো। পর্দার জন্য স্পষ্টভাবে কিছু দেখা না গেলেও বুঝতে পারল ওপাশে একটা মিষ্টি পরি বসে আছে, যে কিছুক্ষণের মধ্যে ওর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হতে চলেছে। কাজী সাহেব চলে আসার সাথে সাথেই সবাই তোড়জোড় করতে লাগলো। সব কিছু গুছিয়ে নিয়ে কাজী সাহেব সাবাসকে কবুল বলতে বললেন। সাবাস পাক্কা 30 সেকেন্ড সময় নেওয়ার পর রাশভারী গলায় স্পষ্টভাবে বলল, নীরের সেই অস্থিরতাটা এবার চরম আকার ধারণ করলো। মাথা কাজ করা বন্ধ করে দিল। কাজী সাহেব এবার বলতে লাগলেন, শেখ সাজিদ হাসানের জ্যেষ্ঠ পুত্র শেখ শাহবাজ হাসান গহনা বাবদ নগদ 20 লক্ষ টাকা দেনমোহরের পরিশোধপূর্বক আপনাকে বিবাহ করতে এসেছেন। রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ। নীর হাঁসফাঁস করে উঠল। ওর ভিতরটা হাহাকার করে উঠল। হাত দুটো থরথর করে কাঁপছে, গলা ঠোঁটো কাঁপছে, যার দরুন ও মুখ দিয়ে কিছু উচ্চারণ করতে পারছে না। আশেপাশে থেকে সবাই ওকে আলহামদুলিল্লাহ বলার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু সেসব কিছুই ওর কানে আসছে না। এমন সময় শক্ত একটা হাত ওর কম্পমান হাতে হাত রাখল। নীর ধীর গতিতে চোখ তুলে তাকিয়ে দেখল নাভিন। এবার ওর অবাধ্য চোখের পানিগুলো কোনো বাধা না মেনে গড়িয়ে পড়তে লাগলো। নাভিন মেয়ের হাত আরো শক্ত করে ধরে ওকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, মা আলহামদুলিল্লাহ বলো। জেনে রেখো, এই একটা আলহামদুলিল্লাহ বলার পর তুমি নতুন এক সম্পর্ক, নতুন এক জীবন, নতুন এক দায়িত্ববোধের সাথে পরিচিত হতে যাচ্ছ। কিন্তু আমার আর তোমার আম্মার কাছে তুমি সে ছোট্ট নীরই থেকে যাবে, যে পুরো বাড়ি ছুটে বেড়াতে মায়ের শাড়ি কাচি দিয়ে কাটার পর বাবার পিছনে গিয়ে লুকাতো মাম্মার ক্যারেটে থেকে বাঁচার জন্য। নীর ঝরঝর করে কাঁদতে লাগলো। রায়মাও নিজেকে সামলাতে পারছে না। একমাত্র সন্তান বলে কথা সহ্য করতে পারছে না। নাভিন চুপ করে নিজের দুর্বল সত্তাকে যথাসম্ভব সামলিয়ে
মেয়ের চোখের পানি মুছে ওর কপালে চুমু খেয়ে বলল। বলো মা। নীর চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে ক্ষীণ কণ্ঠে বলল। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব বললেন। সবাই শুনেছেন? মা আরেকবার বলো। নীর আবার বলল। আলহামদুলিল্লাহ। সবাই শুক্রিয়া আদায় করলো। রিয়াদ আর তুষার মিষ্টি বেলাতে শুরু করলো। সবাইকে মিষ্টি দেওয়া শেষ করে তুষার 5 প্যাকেট মিষ্টি নিয়ে উঠানের দিকে চলে গেল একদল উৎসুক ছেলে মেয়েকে মিষ্টি দেওয়ার জন্য। ওরা নিজেদের একজন পাগল লেখিকার পাঠক পাঠিকা দাবি করছিল, তাই তুষার খুশি মনে ওদের সবাইকে মিষ্টি খাওয়ালো। উঠান থেকে ফিরে আসতেই শাহনাজ ওকে আটকে দিয়ে বলল। এই তুষার ভাই, আমাকে মিষ্টি দিলেন না কেন? তুই না একটু আগে ফুপা মশাইয়ের থেকে 2টো মিষ্টি নিয়ে খেলি? খেয়েছি তো, সেগুলো তো ফুপা মশাই দিয়েছে, আপনি তো আর দেননি। তুষার ভ্রুকুচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওর হাতে 1 প্যাকেট মিষ্টি দিয়ে বলল। ধর, যত ইচ্ছা খা। বলে তুষার পাশ কেটে যেতে ধরেও ফিরে এসে বলল। অবশ্য তোর মিষ্টি খাওয়া ঠিক হচ্ছে না, কারণ নিজ জাতির কাউকে খাওয়া নিষ্ঠুরতা, অমানবিকতার পরিচয়। কথাটা বলা শেষ করে তুষার বাঁকা হাসল। অতঃপর শীষ বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। পেছনে শাহনাজ দ্বিধান্বিত মুখে দাঁড়িয়ে আছে। ও মিষ্টিগুলো এক পলক দেখে বিড়বিড় করে বলল। নিজ জাতির কাউকে খাওয়া মানে? উনি কি আমাকে মিষ্টি বলে গেলেন? শাহভাসানির পাশাপাশি বসে খাবার খাচ্ছে। ওদের সাথে শাহনাজ, তুষার, স্বাধীন আর তুবাও খাচ্ছে। আয়েশা অসুস্থ বোধ করায় বিয়ে পড়ানোর পরপরই বাড়ি শোকে নিয়ে হাসান ভিলায় ফিরে গেছে। নীরের চোখ দুটো লাল হয়ে আছে। শাবাশ কবুল বলার পর সমস্ত মনোযোগ নীরের দিকে রেখেছিল। ওর কান্না, ওর অস্থিরতা আর সবশেষে কাঙ্ক্ষিত শব্দটা বলে চিরতরে নিজেকে শাবাসের নামে করে দেওয়া সব কিছু দেখেছে ও। আবার একটু তাকালো নীরের দিকে। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসলো সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত। রাইমা এমনভাবে নীরকে নিজের সাথে জড়িয়ে রেখেছে যেন ও পণ করেছে মেয়েকে আর ছাড়বে না, মানে ছাড়বে না। নাভিন মা আমের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে ছলছল চোখে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তানিয়া গিয়ে রাইমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। শোনা, নীর কি অন্য কোথাও যাচ্ছে? আমাদের কাছেই তো থাকবে। কাঁদিস না, যখন ইচ্ছা হবে গিয়ে নিয়ে আসবি। আর কখনো রেগে গেলে ওর উপর ক্যারাটে প্রয়োগ করে আমাদের কাছে রেখে আসিস। সিম্পল। রাইমা অবশেষে মেয়েকে ছাড়লো, কিন্তু কান্না এখনো বন্ধ করতে পারল না। নীর তো কেঁদে কেঁদে নিজের অবস্থাই খারাপ করে ফেলেছে। মায়ের থেকে ছাড়া পেয়ে ও বাবাকে গিয়ে জড়িয়ে ধরল। নাভিন ভীষণ শক্ত মানসিকতার পরিচয় দিল। কাঁদল না, বরং মেয়েকে সান্ত্বনা দিতে লাগলো বিভিন্নভাবে। অন্যদিকে তানিয়া রাইমাকে ঝাঁকিয়ে বলল। কাঁদিস না তো, এমন তো না যে তোর মেয়ে একটা দজ্জাল শাশুড়ি পেতে চলেছে। ও শিনুকে শাশুড়ি হিসেবে পাচ্ছে, বুঝলি? রাইমা কান্নারত অবস্থাতেই ঠাট্টা করে বলল। সেজন্যই তো কাছি, সিনুর কাছে আমার মেয়ে নিরাপদ নয় ভাই। ও নিজে পাগল, আমার মেয়েকেও পাগল বানিয়ে ছাড়বে। সাজিদ গলা খাকারি দিয়ে বলল। ভারী গুমট পরিবেশটা মুহূর্তে হাসিতে ভরে উঠল। তানিয়া হাসতে হাসতে বলল। ভাগ্যিস শিনু নেই এখানে, নয়তো আপনাকে আর রাইমাকে কি যে করতো কে জানে। রাইমা কাটকাট গলায় বলল। এত দাঁত বের করিস না, সিনুর দলে তুইও পড়িস, সেই জন্য তো আমার এত ভয়। মেহমেদ উচ্ছ্বাসিত হয়ে বলল। হোয়াট এবার আমিও সহমত। তানিয়ার হাসি বন্ধ হয়ে গেল। ও কটমট দৃষ্টিতে রায়মার মেহমেদের দিকে তাকালো, কিন্তু ভদ্রতার খাতিরে আর হিসাব নিল না। অবশ্য বলা যায় না, হয়তো মনে মনে হিসাব নিয়েও ফেলেছে। কিছুক্ষণ পর নাভিন এসে নীরকে শাবাশের হাতে তুলে দিয়ে বলল। ওকে একটু সামলে নিও বাবা, তোমার কাছে আমার মূল্যবান সম্পদটা আমানত হিসেবে রেখে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত এই আমানতের কোনোরূপ খেয়ানত করো না। শাবাশ শান্ত গলায় বলল। করবো ইনশাল্লাহ। হাসান ভিলের পুষ্পসজ্জিত গাড়ি এসে পৌঁছালো, যার ভিতরে একটা ফুল বসে আছে। সেই ফুলটাকে গিয়ে গাড়ি থেকে নামালো সিনু। নামিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে ওর হাত ধরে ভিতরে প্রবেশ করিয়ে বলল। পদার্পণ কর তোর নতুন সংসারে, আমার সাবাসের বউ, আমার ছোট্ট নীর। নীর ঘুরে ঘুরে বাড়িটাকে দেখতে লাগলো। খুব চেনা বাড়িটাও আজ কেমন যেন অচেনা লাগছে, তাই সিনুর হাত ছাড়ছে নাও। তা দেখে মুচকি হেসে সিনু ওকে নিয়ে শাহবাসের রুমে রেখে আসলো। শাহনাজ কিছুক্ষণ ওর সাথে বসে থাকার পর চলে যেতে নিলে নীর বলে উঠল।
যাচ্ছিস কেন? একটা ব্যবসায়ী কাজ আছে, তুই বুঝবি না। বলে শাহনাজ চলে গেল। নীর অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ বিছানার দিকে ভালোভাবে নজর পড়তেই দেখলো সাদা ডেইজি দিয়ে পুরো বিছানাটা সাজানো। মায়ের বদলতে ডেইজির প্রতি নীরের একটা আকর্ষণ ছিল, তাই বেশ অবাক হলো। হঠাৎ দরজায় চেঁচামেচির আওয়াজ শুনতেই নীর শাহনাজের বলা কথাটা বুঝতে পারল। ওরা দরজা আটকে টাকা হাসিল করার চেষ্টা করছে। দরজার সামনে তুবা, শাহনাজ, আয়েশা, তুষার, স্বাধীনার বাড়ি টানটান হয়ে দাঁড়িয়ে আছে। সাবাস এক এক করে সবার দিকে তাকিয়ে বলল, কি চাই? রাস্তা বসলে ভালো ইনকাম হবে, অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তুষার বলে উঠল, আমাদের ইনকাম নিয়ে তোকে ভাবতে হবে না, তুই 6,000 টাকা দে। বেশি চাইলাম না মানবতার খাতিরে, নয়তো 6 জনের জন্য 6 কোটি টাকা আবদার করতাম। আর চাইলেই বা কি? আমি মনে হয় তোদের টাকা দেওয়ার জন্য নাচতেছি। টাকা না দিলে ভেতরে যেতে পারবি না। তাতে কি, থাক এখানে, আমি গেলাম গেস্ট রুমে। সাবাস সত্যি সত্যি গেস্ট রুমের দিকে যেতে ধরলে সবাই ওকে আটকে দিয়ে বলল, এই যাস না, যা দিবি তাই নিব। সাবাস বাঁকা হেসে তুষারের হাতে 60 টাকা দিয়ে বলল, চকলেট কিনে খাস। সাবাস ওদের রিয়াকশন দেখার আগে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এদিকে সবাই আহম্মক হয়ে ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। আয়েশা আর তুবা রেগে বোম হয়ে গেল। বারিশের স্বাধীন ওদের সান্ত্বনা দিতে দিতে নিজেদের রুমের দিকে চলে গেল। কিন্তু তুষার আর শাহনাজ এখনো দাঁড়িয়ে আছে। ওদেরকে কে সান্ত্বনা দিবে? আশ্চর্য। সাবাস এক পলক নীরের দিকে তাকিয়ে বাথরুমে চলে গেল পোশাক পাল্টানোর জন্য। বিয়েতে যাওয়ার আগে সাবাস বিয়ের জন্য নফল নামাজ পড়ে নিয়েছিল, তাই বাথরুম থেকে এসে ধীর কণ্ঠে বলল, পোশাক পাল্টে ঘুমা। নীর কিছুক্ষণ চুপ থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে চলে গেল। পোশাক পাল্টানো শেষে ও বিছানায় গা এলিয়ে দিল। সাবাস সোফায় গিয়ে শুয়ে পড়েছে ইতিমধ্যেই। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীর ঘুমিয়ে পড়ল। সাবাস এখনো ঘুমায়নি। নীর ঘুমিয়ে যাওয়ার কিছু সময় পর ও উঠে গিয়ে নীরের সম্মুখে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। কয়েক সেকেন্ড চুপ থেকে নীরের মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর ও বলল, আয়েশা ভুল কিছু বলেনি অবশ্য। আমার বউয়ের চোখ গরুর মতোই টানা টানা, হরিণের চেয়ে গরুর চোখই বেশি ফ্যাসিনেটিং লাগে আমার কাছে। তবে ঝাড়ুর মতো চুল না, ঘোড়ার লেজের মতো সিল্কি চুল আমার বউয়ের। জলহস্তির মতো চিকন না হলেও বাঁশ গাছের মতো মোটা আমার বউ। এসব কথা বলতে যখন সাবাস ব্যস্ত, ঠিক তখন নীর ঘুমের ঘরে সাবাসকে নিজের দিকে টেনে ওর ঠোঁটে চুমু খেলো। ঘটনার আকস্মিকতায় সাবাসের চোখ ছানা বড়া হয়ে গেল। ও তড়াক করে মেঝে থেকে উঠে লজ্জা পেয়ে হাত দিয়ে ঠোঁট ঢেকে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো। আয়নায় গিয়ে একবার নিজের ঠোঁটের দিকে তাকালো, আবার পিছু ঘুরে অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকালো। এভাবে কয়েক মিনিট এদিক ওদিক করার পর সাবাস কাটকাট গলায় বলল, আশ্চর্য, আমার কি লজ্জা নেই? খুব সকাল সকাল ঘুম ভেঙেছে সাবাসের। অবশ্য ঘুম ভাঙার জন্য তো ঘুমানোও প্রয়োজন, কিন্তু সাবাস তো সারা রাত ঘুমাতেই পারেনি। ঠোঁটে হাত চেপে রেখেও 1 মিনিট পর পর নীরের দিকে তাকিয়ে বলেছে, কি আশ্চর্য। এভাবেই কিছুক্ষণ চলে যাওয়ার পর ফজরের আজান কানে আসতেই সাবাস সোফা থেকে উঠে বাথরুমে চলে গেল অজু করার জন্য। বাথরুম থেকে বেরিয়ে নীরের কানের কাছে অ্যালার্ম বাজিয়ে সাবাস চটজলদি রুম থেকে এক প্রকার পালিয়ে গেল। নীর চোখ পিটপিট করে আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কেউ নেই। ও আরও কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে হাই তুলতে তুলতে অজু করার জন্য চলে গেল। একটা লাল রঙের সুতি কাপড় দিয়ে নিজেকে সজ্জিত করে নীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। ও শাড়ি পরতে পারে অনেক আগে থেকে, যদিও খুব একটা পরে না, তবুও শখের বসে শিখে রেখেছিল। এমন সময় শাহনাজ গোমরা মুখে ওদের রুমে চলে আসলো। ওর মুখভঙ্গি ভ্রু কুঁচকে কিছু সময় পর্যবেক্ষণ করে নীর বলল, কি ব্যাপার বলতো? শাহনাজ বুকে 2 হাত গুজে সোফায় গিয়ে ধপ করে বসে বলল। নীর ওর পাশে বসে সামান্য হেসে বলল, কেন রে, কে কি করেছে তোর সাথে? আমার সাথে বাটপারি করেছে, অবশ্য শুধু আমার সাথে না, আমাদের সবার সাথে। কে সেই ব্যক্তি যে সবাইকে বোকা বানালো? কে আবার? তোর স্বামী আর আমার ভাই। নীরের হাসি বন্ধ হয়ে গেল। স্বামী শব্দটা অনেক ভারী ভারী লাগলো ওর কাছে। কেমন যেন আলাদা একটা অনুভূতি হতে লাগলো। ওর দিকে দৃষ্টিপাত না দিয়ে শাহনাজ দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এত সুন্দর করে রুম সাজালাম, তার বিনিময়ে মাত্র 6,000 টাকা চেয়েছিলাম, কিন্তু ওই কিপটা তুষার ভাইয়ের হাতে 60 টাকা ধরে দিয়ে বলে কিনা চকলেট কিনে খাস। নীরের খুব হাসি পেল। ও হেসে উঠে বলল, এমনভাবে মানুষ ঠকতে পারে সেটা ভাবতেও পারিনি, তাও কিনা তুষার ভাইও ঠকেছে। অবিশ্বাস্য।
হাসবি না। ভাইয়ার থেকে উপযুক্ত টাকা আদায় না করা পর্যন্ত ওকে আর এই রুমে প্রবেশই করতে দিব না। দুলা ভাইরা ওকে নিচে আটকে রেখেছে। তুইও ভুলেও ওর আশেপাশে ঘেসবি না, নয়তো তোর নাক ফাটিয়ে দেবো। নীর কিছু বলল না। শাহনাজ আরও কিছুক্ষণ বকবক করে নীরকে নিয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে নীর দেখতে পেল রাগে টমেটোর মতো লাল হয়ে যাওয়া একটা গম্ভীর মুখে, যাকে দুপাশ থেকে আষ্টে পৃষ্ঠে আটকে রেখেছে বারিশার স্বাধীন। সাবাসের এক্সপ্রেশন দেখে যে কেউ হেসে ফেলবে। নীর বহু কষ্টে নিজের হাসি আটকে চুপচাপ নিচে চলে গেল। ওখানে সবাই বসে বসে গল্প করছে। মাঝখানে একটা বড় আকারের টেবিলে নানা প্রকার স্ন্যাক্স ফলমূল রাখা, যার যেটা ইচ্ছে হচ্ছে সে সেটা খাচ্ছে। সাবাসের রাগ তরতর করে বাড়ছে। মনে হচ্ছে দুটোকে ঘাড় ধরে ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতে, কিন্তু বোনেদের বিধবা বানাতে চায় না জন্যই ও ধৈর্য ধরে বসে আছে। কিন্তু রাগ তো ধৈর্য ধরছে না। সে তো সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। কিন্তু সেই রাগটা নিমেষেই উধাও হয়ে গেল নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখতেই। নিজ সকলের সাথে টুকটাক কথা বলে শাহনাজের সাথে গিয়ে বসে পড়ল। সাবাসর প্রতিটা পদক্ষেপ এক দৃষ্টিতে দেখেই চলেছে, যার দরুন বারিশার স্বাধীন কখন ওর পাশ থেকে উঠে গেছে সেটাও টেরই পায়নি। সাবাস যেমন এক দৃষ্টিতে একজনের দিকে তাকিয়ে আছে, তেমনি আর একজন ওর দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। সাজিদ কফি খাচ্ছিল। হঠাৎ ছেলের দিকে নজর যেতেই ওর ভ্রু খানিকটা কুঁচকে গেল, কারণ ওর মধ্যে নিজের যৌবনকালের সাজিদকে দেখতে পাচ্ছে ও। কিন্তু হঠাৎ করে কোত্থেকে আয়েশা এসে সাবাসের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল, আর কি জানিয়ে একটা বলল যেটা সাজিদ শুনতে পেল না। কিন্তু এমন ঘটনায় গরম গরম কফি ওর হাতে পড়ে গেল, ফলে ও সামান্য আর্তনাদ করে উঠল। সবাই চকিতে ওর দিকে মনোযোগ দিল। সিনু ওর কাছে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলতে লাগলো, করেছেন কি? একটু খেয়াল রাখতে পারেন না? সাজিদ কোনো জবাব না দিয়ে অস্পষ্ট হাসলো। তা খেয়াল করে সিনু কপাল কুঁচকে বলল, আবার দাঁত কেলাচ্ছেন কেন? আয়েশা বাবার হাতে ঠান্ডা পানি ঢেলে দিয়ে বলল, দেখবে তো নাকি দিন দিন কি জোয়ান হচ্ছ তুমি? সাজিদ আয়েশার দিকে তাকিয়ে আবার হাসলো। ওর কিছুক্ষণ আগে দৃশ্যটা চোখের সামনে বারবার ভাসছে, যার দরুন হাসি আটকাতে পারছে না। ওর মুখের হাসি দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ সাজিদ সচরাচর হাসে না। সিনু দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, নাটক! এই বুড়ো পাগল হয়ে গেছে, সবাই সরত ওটার থেকে। আবার বলে কিনা আমি পাগল। অস্বীকার করে লাভ নেই, তা নিয়ে আমাকে সব বলেছে। এর হিসাব তো আমি পড়ে নিচ্ছি, বিয়ের ঝামেলাটা আগে যাক। সবাই হাসতে লাগলো, কিন্তু সাজিদের হাসি বন্ধ হয়ে গেল। অন্যদিকে সাবাস আয়েশার সাথে তুমুল ঝগড়া করতে লাগলো তখনকার সেই থাপ্পড়ের জন্য। ওদের অবশ্য কেউ পাত্তা দিল না, কারণ এটা নর্মাল হয়ে গেছে সবার কাছে। সাবাস বুকে হাত গুজে সোফায় বসে বলল, তোর বাচ্চার আগে হতে দে, তারপর এই থাপ্পড় বদলা নিব আমি। তোর বাচ্চাকে এমন জ্বালাবো না, থাক না বলে শুধু দুনিয়া আসতে দে। আয়েশা পেটে হাত রেখে ওর পাশে বসে বলল, তোর মনে হয় বাচ্চা হবে না? আর তাছাড়াও বাচ্চা লাগবে কেন? তোর বউ দেখবে সে কত বড় মাপের কুটনি ননদ পেয়েছে। শুধু 2-1 দিন যেতে দে, আমার ডাইনি রূপ সবাইকে দেখাবো। দ্রুত দেখাস প্লিজ, কারণ কতকাল আর ভালো মানুষ অভিনয় করবে? নিজের আসল রূপে দ্রুত ফিরায় বাল। শাহনাজ ইদানিং শার্লক হোমস হয়ে গেছে। এর অবশ্য যথাযথ কারণও আছে। সে কারণটা হচ্ছে কিছুদিন আগেও পুরো শার্লক হোমস সিরিজটা পড়েছে। এর পেছনে আবার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এনটাকে। তুষারের নোটবুকে লেখা সেই এনটাকে। নীর তো এখন সাবাসের বউ, তাহলে আর কে আছে? শাহনাজের ছোট্ট মাথা এত চাপ নিতে পারছে না। অযথা নিজেকে শার্লক হোমসের সাথে তুলনা করে শার্লক হোমসের মান সম্মান কারেন্ট মরিচ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। একটা পুরো খাতা হাবিজাবি ছাতার মাথার সূত্র লিখে সেই খাতার মান সম্মান খেয়ে দিয়েছে ও। সাবাসনীরের বিয়ে হওয়ার 1 সপ্তাহ পার হয়ে গেছে। সেই বিয়ের দিন থেকে শাহনাজি গোয়েন্দাগিরি কাজ কারবার করে চলেছে, কিন্তু যেখান থেকে শুরু করেছিল এখনও সেইখানেই আটকে আছে। শুধু লাভের লাভ একটাই হয়েছে, আর সেটা হচ্ছে ওর মাথাটা আর একটু আউলিয়ে গেছে। এমন সময় আয়েশার রুমে প্রবেশ করায় শাহনাজ তড়িঘড়ি করে খাতাটা নিজের পাছার নিচে লুকিয়ে ফেলল। আয়েশা শারীরিকভাবে অসুস্থ থাকায় অতটা খেয়াল করল না। ওর 9 মাস চলছে। না জানি কখন পোটলাটা তবলা বাজাতে বাজাতে বলে, মাম্মা আমি আসছি। বাবাকে জিম করতে বলো, যেন 1 থাপ্পড় দিয়ে পাছা লাল করে দিতে পারে। শাহনাজ হাসি হাসি মুখে বলল, আপু, এই অবস্থায় হাঁটাচলা করো না তো, এত জিজু এসে আবার রাগ দেখাবে।
আয়েশা পেটে হাত চেপে আস্তে আস্তে হেঁটে বিছানায় গিয়ে বসে বলল, বাদ দে ওটার কথা। এমন ভাব দেখায় যেন এই দুনিয়ায় উনি প্রথম বাবা হতে চলেছেন। দেখিস পরের বার ওনার পেটে বাচ্চা রেখে দিব আমি। শাহানাজ জোরে জোরে হেসে উঠে বলল, আপু, তুমি একটা জীবন্ত লেজেন্ড। আমি অন্য মানুষের সন্তান মানে ছেলে সন্তান হয়ে তোমাকেই বিয়ে করতাম। পাগল হয়ে যেতি রে। আরও কিছুক্ষণ গল্প করার পর শাহানাজ চেয়ারের ওপর মোচড়ামুচড়ি করতে লাগলো। খাতার উপর বসে থাকার দরুন ওর ভীষণ অস্বস্তি হতে লাগলো। ওর অবস্থা দেখে আয়েশা কপাল কুঁচকে বলল, কি হয়েছে রে? এমন বান্দরের মতো লম্পঝম্প করার কারণ কি? হঠাৎ খাতার দিকে নজর যেতেই আয়েশা বসা থেকে উঠে সেই দিকে যেতে যেতে বলল, কিসের ওপর বসে আছিস? আমার থেকে কি লুকাতে চাচ্ছিস বলতো সেজু? শাহানাজ প্রচণ্ড ঘাবড়ে গেল ও আমতা আমতা করতে লাগলো। আয়েশার কাছাকাছি চলে আসার পর হঠাৎ ওর পেটে হাত চেপে আর্তনাদ করতে লাগলো। তা দেখে শাহানাজ তড়াক করে বসা থেকে উঠে ওকে ধরে বলল, আপু, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আয়েশা তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করছিল। সেজুর প্রশ্ন শুনে ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গেল। ও খেকি উঠে বলল, আমার চুলকানি উঠেছে তাই নাচছি। নাচবি? আয় নাচি। শাহানাজ চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলল, সত্যি? আচ্ছা, কিভাবে নাচবে? কোন নাচটা নাচতে আমার ইজি লাগবে আপু? আয়েশা অবিশ্বাস্য দৃষ্টিতে কয়েক সেকেন্ড শাহানাজের উৎসুক মুখটার দিকে তাকিয়ে থেকে আচমকা ওর গালে হোঁটা দিয়ে বলল, বেয়াদ্দপ অ্যানাকোন্ডা সাপের বাচ্চা বাইরে আসতে চাচ্ছে। সবাইকে ডেকে আন, ডাক্তার ডাক। শাহানাজ এক সেকেন্ড চুপ থেকে জোরে চিৎকার করে বলল, হুররে, খালামণি হব, কি মজা! পরে চিল্লাস, আগে আমার ব্যবস্থা কর। ও হ্যাঁ হ্যাঁ। বলে শাহানাজ যেতে ধরে রুমের মধ্যে উল্টে পড়ল। তৎক্ষণাৎ উঠে পড়ে আয়েশার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, যাচ্ছে। বলে রুমের বাইরে গিয়ে আবার পড়ে গেল। সবাইকে ডেকে আনতে গিয়ে শাহানাজ কমপক্ষে 5 বার চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিল। আয়েশা যে রাগে ওকে ভস্ম করে দেয়নি, এটাও না হওয়া অসহায় স্বামীর ভাগ্য। সবার মধ্যে অস্থিরতা। সবার চোখের সামনে সিনুর ডেলিভারির দিনের দৃশ্যগুলো এসে হানা দিচ্ছে। সেই দুর্বিষহ মুহূর্তে যেন আর না দেখতে হয়, মনে মনে সেই দোয়াই করছে সকলে। হাসান বিলা সবাই উপস্থিত হলেও বারিশ এখনো আসেনি। ওকে কিছুক্ষণ আগে সাবাস ফোন করে আয়েশার অবস্থার কথা বলেছে। আয়েশাকে ভেতরে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। বেচারি ঘাবড়ে আছে ভীষণ। প্রথমবার মা হতে যাচ্ছে, ঘাবড়ানোটা স্বাভাবিক। তার উপর স্বামী সাথে নেই। ওর এই ভাবনার মধ্যে বারিশ মেঝের ওপর টর্নেডো তুলে ওখানে চলে আসলো। ওর শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। রীতিমতো হাঁপাতে জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সাবাস বাদাম খাওয়া বাদ দিয়ে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, 5 মিনিট আগে না ফোন করে বললাম, উড়ে এলো নাকি? বলা তো যায় না। হেলিকপ্টার হয়তো ভাড়া করেছিল, কিন্তু এই আহম্মককে হেলিকপ্টার দিল কে? নিজের চিন্তাকে পাশে রেখে সাবাস আবারও বাদাম খেতে লাগলো। নীর ওর পাশে এসে বলল, আপনি এই অবস্থাতেও বাদাম কিভাবে খাচ্ছেন? ভয় করছে না সাবাস ভাইয়া? সাবাস চকিতে নীরের দিকে তাকালো। অতঃপর আর একটা বাদাম খেয়ে বলল, আমাকে ভাইয়া বলতে যেমন তোর ভয় করেনি, তেমনি আমারও ভয় করছে না। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আল্লাহর রহমতে আমার বোনের নতুন পোর্টলার কিছু হবে না, এই বিশ্বাস আমার আছে। কিন্তু বারিশ স্যারের কী হবে সে বিষয়ে আমি জানি না। নিঃশ্বাসে টিটকারিতে লজ্জা পেয়ে গেল। কিন্তু কি করবে, এখনো নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারেনিও। বারিশের চেঁচামেচিতে নীল লজ্জা থেকে বেরিয়ে সামনের দিকে তাকালো। আয়েশা বারিশের কান টেনে ধরে বলছে, কতক্ষণ থেকে একা একা ব্যথা সহ্য করছি, আর আপনি এখন এসেছেন ঢং দেখাতে? সত্যি বলছি, পরের বার আপনি প্রেগনেন্ট হবেন, আমি হতে পারবো না। বারিশ চাপা আর্তনাদ করে বলল, ছাড়ো, ব্যথা লাগছে আয়েশু। আমারও লাগছে বারিশু। সিনু আর তানিয়া এসে আয়েশার হাত থেকে বারিশকে বাঁচালো। মহিলা ডাক্তারটা চলে আসতে সাজিদ নিজের নীরবতা ভেঙে চটজলদি মেয়ের কাছে চলে আসলো। আয়েশার লেবার পেন উঠেছে শোনার পর থেকে ও থম মেরেছিল। ও মেয়ের পাশে গিয়ে ওর হাত আলতো করে ধরে অস্থির চোখে এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলো। বাবার এমন রূপ দেখে আয়েশা ব্যথার কথা ভুলে গেল। ও নিজের বাবার হাত আলতো করে ধরল। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সাজিদের অস্থিরতা দ্বিগুণ হয়ে গেলে আয়েশা শান্ত স্বরে বলতে লাগলো, রিল্যাক্স বাবা, আমার কিছুই হবে না। একটাই শুধু পার্থক্য হবে, আর সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে যাব, ডাবল হয়ে ফিরবো।
ব্যাস এটুকুই। সাজিদ তবুও মেয়ের হাত ছাড়ছে না। ওর ভীষণ ভয় হচ্ছে। শাহনাজের জন্মের সময় যে ট্রমার সম্মুখীন হয়েছিল, এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়নি ও। আয়েশা এবার মুচকি হেসে বলতে লাগলো, ও বাবা, এমন করছো কেন? আমি যাব আর আসবো। আল্লাহর ওপর বিশ্বাস আছে আমার। তুমিও মনে প্রাণে বিশ্বাস করতে পারো। সাজিদ মাথা ওপর নিচ ঝাঁকালো, মুখে কিছু বলল না। মেয়ের কপালে চুমু খেয়ে ও আয়েশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে সিনু তানিয়াকে বলতে লাগলো, যেখানে বাবা হয়ে মেয়েকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, সেখানে কিনা মেয়েই বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আশ্চর্য! এমন পরিস্থিতিতে আরও একবার ফেলেছিল এই বুড়ো। বাচ্চারা যখন ছোট ছিল তখন এই রামছাগলকে ভাত তুলে খাওয়াতে হতো, যেখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো একা একা খেত। শাশুড়ি মা এই কেমন প্রোডাক্ট রেখে গেছে আমার জন্য। তানিয়া ওর কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ একদিকে চোখ যেতে ও হাসি বন্ধ করে কাটকাট গলায় বলল, একটা না, দুটো রেখে গেছে। আমারটাকে দেখ, অলরেডি মিষ্টি বিলানো শুরু করে দিয়েছে। সিনু তাকিয়ে দেখলো মেহমেদ হাসপাতালের সবাইকে মিষ্টি দিচ্ছে আর বাচ্চার জন্য দোয়া করতে বলছে। ওর থেকে নজর সরতে না সরতেই দেখলো বাড়ির মহিলা ডাক্তারটাকে রীতিমতো ট্রেনিং দিচ্ছে। এমন ভান করছে যেন ও নিজেই ডাক্তার। তানিয়া ইশারা করতেই সিনু স্বাধীনের দিকে তাকালো। ও একটা চশমা পরা বৃদ্ধ লোকের সাথে এমন মধুর আলাপ জুড়ে দিয়েছে যা বলার মতো না। ওরা দুবার থেকে স্বাধীনের এই অস্বাভাবিক আত্মীয়তার সম্পর্কে জেনেছিল। সিনু দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ রে তানি, আমি ভেবেছিলাম আমাদের চেয়ে বড় পাগল আর কেউ হতে পারবে না, কিন্তু আমাদের বাচ্চা আর মেয়ে জামাই দুটোই দেখছি পাগল হওয়ার মাত্রাকে ছাড়িয়ে গেছে। আমরাও পাগল, স্বামীগুলোও পাগল, বাচ্চাগুলোও পাগল, এখন দেখছি জামাইগুলোও পাগল। এই ছিল ভাগ্যে। তানিয়া হেসে উঠে বলল, তাজা বলেছিস, কিন্তু বড়ই কিউট আমাদের ফ্যামিলিটা। এদের থেকে একটু হিসাব নিতে ইচ্ছা করে না? মহিলা ডাক্তারটা বারিশের ইনভেস্টিগেশন থেকে বহু কষ্টে রেহাই পেয়ে আয়েশাকে ভেতরে নিয়ে গেল দুইজন নার্সকে সাথে নিয়ে। দরজা বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত আয়েশা সকলের দিকে তাকিয়ে থাকলো। সবশেষে তাকালো বারিশের দিকে, যে অসহায়ভাবে ওর দিকেই তাকিয়ে আছে। পাক্কা 1 ঘন্টার চরম অস্থিরতার পর একটা ছোট্ট বাচ্চার রিনরিনে গলার আওয়াজ কানে শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। নতুন অতিথিকে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ডাক্তারটা বেরিয়ে আসতে বারিশ তার সম্মুখে চলে গেল। ওর সারা শরীর কাঁপছে। ওর কম্পমান শরীরের দিকে তাকিয়ে ডাক্তার বলল, বাচ্চাকে নিতে পারবেন? আপনিই তো কাঁদছেন। বারিশ অস্থিরভাবে বলতে লাগলো, পারবো, আমার বাচ্চাকে আমি নিতে পারবো। ডাক্তারটা মুচকি হেসে বারিশের হাতে বাচ্চাটাকে দিয়ে বলল, নিন আপনার ছেলেকে। বারিশ নিজের ছেলেকে এমনভাবে ধরল যেন একটুও কষ্ট না পায় বাচ্চাটা, আর ভুলেও যেন হাত থেকে পড়ে না যায়। ও একধানে বাচ্চাটাকে দেখতে থাকলো তো দেখতেই থাকলো। সাজিদুর কাছে গিয়ে গলা খাকারি দিল। বারিশ ছেলের দিকে চোখ নিবদ্ধ রেখে বলল, কি? আমাকে দাও। কেন দিব? কেন দেবে না? এটা আমার বাচ্চা। এটা আমার বাচ্চার বাচ্চা। এটা অনেক দূরের সম্পর্ক হয়ে যায় বাবা। আপনি আপনার বাচ্চার কাছে যান আর আমি আমার বাচ্চা নিয়ে একটু থাকি। বারিশ দাও বলছি। ডিস্টার্ব করবেন না বাবা। সাজিদ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলো। মেহমেদ দাঁত কেলিয়ে ওর কাছে গিয়ে বলল, দেখো কেমন মজা। হোয়াট এভার, আমার বাচ্চাকে মানে তুষারকে জন্মের পর ছিনিয়ে নেওয়ার শাস্তি অবশেষে পেলি। শান্তি শান্তি। সাজিদ অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকালো। তা দেখে মেহমেদ আবারও বলল, শান্তি শান্তি। আরও কিছুক্ষণ পর বারিশ নিজের ছেলেকে সবার কাছে দিল। এক এক করে সবাই বাচ্চাটাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। বাচ্চার কানে আজান তো দিয়েছে বারিশ, কিন্তু নাম রাখার দায়িত্বটা আয়েশা পালন করবে। কিন্তু এখন পারবে না, কারণ বেচারি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে আছে। 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আয়েশা নিজের ছেলের নাম রেখেছে আলিফ আহমেদ। আলিফ এখন হাসান বিলাস সকলের চোখের মণি। বারিশ অনেক যুক্তি দেখানোর পর আজ নিজের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ওর একটাই কথা, 5 মাসের চেয়ে বেশি সময় থেকেছে আয়েশা আর না, এবার আমার সাথে যাবে ওরা। আবারও সাজিদের সাথে ওর মনোমালিন্য হতে ধরেছিল, কিন্তু হাসান বিলার আইনস্টাইন তা খুবই পারদর্শিতার সহিত সামলে নিয়েছে। আলিফ চলে যাওয়ার পর বাড়িটা খা খা মরুভূমি হয়ে গেল।
সবাই ড্রয়িং রুমে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছে। সবাই বলতে সবাই না, সাবাস নিজের রুমেই আছে। অবিবাহিত আর বিবাহিত জীবনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পারছে না ও। শুধু নিজের রুমে ছোট্ট একটা পরী ঘুরঘুর করছে। তা বাদে সব কিছু আগের মতোই। সাবাস নীরের সাথে এখনো আগের মতোই কথা বলে, তবে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি ওদের মধ্যে। একটু পর নীর রুমে চলে আসলো এক বাটি বাদাম নিয়ে। সেগুলো সাবাসের সম্মুখে রেখে বলল, এই নিন বাদাম খান। সাবাস বাদামগুলো নিয়ে খেতে শুরু করলো। নীর এখনো দাঁড়িয়ে আছে দেখে ও বলতে লাগলো, দেখ নাকি এভাবে নজর দিবি না। অবশ্য দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোকে বাদাম তো দূর, বাদামের খোসাও দিব না। নীর মুখ ভেঙচি কেটে বলল, আপনার থেকে চেয়েছে কে? যত সব। নীর উল্টো ঘুরে যেতে ধরলে ওর গায়ের ওড়নাটা টেবিলের সাথে লেগে আটকে গেল। জোরে হাঁটার দরুন ওর ওড়নাটা টান লেগে ছিঁড়ে গেল। আর তাল সামলাতে না পেরে নীর পড়তে ধরলে সাবাস গিয়ে ওকে ধরল, তবে শেষ রক্ষা হলো না। দুইজনেই বিছানায় পড়ে গেল। নীর চোখ খুলে নিজের সম্মুখে সাবাসকে দেখে আর ওড়না খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। সাবাসকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনি এমন কেন করলেন? সাবাস আচমকা ধাক্কা খেয়ে কিছুই বুঝতে পারল না। অবাক হয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। নীর দ্রুত নিজেকে ওড়না দিয়ে ঢেকে বলল, চুপ করুন, আমি যা বোঝার বুঝে গেছি। কি বুঝছিস তুই? উল্টাপাল্টা ভাববি না নাকি? নীর ক্রন্দনরত চোখে অগ্নিবর্ষণ করে সাবাসের দিকে তাকিয়ে বলল, আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। আপনি ইচ্ছে করে এমন করেছেন। নাকি দেখ আমি। নীর হাত উঁচিয়ে বলল, কোনো কথা নাই। আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। দোহাই লাগে, আমাকে স্পর্শ করার সাহস দেখাবেন না। সাবাস অবিশ্বাস্য দৃষ্টিতে নীরের দিকে তাকিয়ে থাকলো। অতঃপর হাত মুষ্টিবদ্ধ করে গম্ভীর মুখে দরজায় লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল। আর নীর নিজেকে আর একটু ভালো করে ঢেকে কাঁদতে লাগলো। আয়েশা আলিফকে খাওয়ানোর পর ওর গায়ে পাউডার দিয়ে পোশাক পরিয়ে দিল। তারপর ছেলের গায়ে ক্রমাগত চুমু খেতে খেতে বলল, আমার বাবাটা বড় হয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আনবে, তাই না? বারিশ রুমে প্রবেশ করতে করতে বলল, তোমার মতো মাথা পেলে বউ পাওয়ার আশা ওকে আগে ত্যাগ করতে হবে। আয়েশার অপমানকে গায়ে না মেখে বলল, সেটাই, আমার মাথা পেলেও বউ কেন পাবে? ও পাবে রূপকথার রাজ্যের রাজকন্যাকে। বারিশ টি শার্ট পরে আয়েশার কাছে এসে ওর ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, অপমানকে কিভাবে প্রশংসাতে রূপান্তরিত করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আয়েশা খানিকটা লজ্জা পেল। বাড়ির ছেলেকে কোলে নিয়ে রুমময় পায়চারি করতে লাগলো। একটু পর ছেলের সাথে একা একা বকবক করতে লাগলো। আয়েশা মুচকি হেসে চোখ বুঝলো কিছুক্ষণের জন্য, কিন্তু ওর ঘুম উবে গেল যখন বারিশের আলিফকে করা প্রশ্নটা কানে আসলো। বাবা বলো দেখি, নিউটনের সূত্র কয়টি? আর আপেলটা কেন নিচের দিকেই পড়লো? উপরের দিকেও তো পড়তে পারতো, তাই না? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ও তো আমার পেটেই গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছে, তাই না? এসবের উত্তর ওর জানা, তা না? সেই ঘটনার পর থেকে সাবাস নীরকে ইগনোর করে চলেছে। না নীরের সাথে কথা বলে আর না ওর দিকে তাকায়। বলতে গেলে নীর যেখানে উপস্থিত থাকে সেই জায়গায় সাবাসের একাংশও দেখা যায় না। রাতের বেলা নীর ঘুমানোর পরও রুমে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। রাত 12টার দিকে সাবাস রুমে প্রবেশ করলো। নীর ঘুমায়নি এখনো। ও ডিম লাইটের আলোয় এক পলক সাবাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। ওর কিছুই ভালো লাগছে না। সব কিছু মনে হচ্ছে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে সব কিছু কত পারফেক্ট ছিল, অথচ সাফেমের বিষয়ে জড়ানোর পর থেকে নীরের জীবন উথালপাথাল শুরু হয়ে গেছে, যেটাও সামলাতে পারছে না। না চাইতেও সাবাসের সাথে বারবার খারাপ ব্যবহার করে ফেলছে। এসব ভাবতে ভাবতেই নীরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই পানিগুলো ইচ্ছা মতো পড়ার সুযোগ দিয়েও আরেকবার সাবাসের দিকে তাকালো। সাবাস কপালে হাত ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল দুইজনেই উঠে পড়ল। সাবাস ফ্রেশ হয়ে নিচে চলে গেল, তবে যাওয়ার আগে টেবিলের ওপর অয়েনমেন্ট রেখে গেল। 2 দিন থেকে এমন করছে ও। সাবাস নীরের সাথে কথা না বললে ওর ছোট ছোট সব বিষয় সম্পর্কে অত্যন্ত যত্নশীল থাকে সাবাস। এই যেমন নীর খেয়েছে কিনা, পড়াশুনো করেছে কিনা, ভার্সিটিতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা ইত্যাদি। 2 দিন আগে নীর ভুল করে নিজের হাত কেটে ফেলেছে, তাই প্রতিদিন সাবাস টেবিলের ওপর অয়েনমেন্ট রেখে বুঝিয়ে দেয় যে ওষুধ লাগাতে ভুলিস না। নীর এসে টেবিল থেকে অয়েনমেন্টটা নিয়ে শুকনো হাসলো। মনে মনে কিছু কথা ভেবে হাতের ক্ষতই সেটা লাগিয়ে নিল। তারপর নিচে চলে গেল।
আজ সিনু আর তানিয়া নিজেদের স্বামীদের নিয়ে দুঃসম্পর্কের এক আত্মীয়কে দেখতে যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে ওরা তৈরি হতে লাগলো। শাহনাজ জেদ ধরেছে ও নিজেও যাবে। প্রথমে আপত্তি করলেও শাহনাজের জেদের কাছে হার মেনে নিয়েছে ওরা। যাওয়ার সময় সিনু নীরের হাত ধরে বলল, আমরা কাল বিকেলের মধ্যেই চলে আসব। এতটুকুর সময় আমার সাবাসকে একটু দেখে রাখিস। আর হ্যাঁ, রান্না আমি করে রেখেছি, শুধু গরম করে খেয়ে নিস। তবে তুই না সাবাসকে দিয়ে গরম করাবি। এমনিতেই হাত কেটে বসে আছিস, হাতের উপর আর টর্চার করিস না। এমন সময় সাবাস ওইখানে চলে আসলে সিনু ছেলেদের দিকে তাকিয়ে বলল, নীরের খেয়াল রাখবে, ওর যেন কোনো রূপ অসুবিধা না হয়। যদি এসে দেখি ও ভালো নেই, তাহলে তোমার পিঠের ছাল তুলে দেব। সাবাস স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই, তুমি যাও মাম্মা। আর শোনো, তুষারের দিকেও একটু নজর রেখো, নয়তো দেখা যাবে খাওয়া দাওয়া বাদ দিয়ে বইয়ের মাঝে ডুবে আছে। তুষার মুচকি হেসে বলল, তার দরকার নেই বড় মা, আজ আমি আমার বন্ধুদের সাথেই থাকবো, বাড়িতে আজ আসবো না। শাহনাজ চকিতে ভ্রুকুচকে তাকালো তুষারের দিকে, মনে মনে বলতে লাগলো, বন্ধু না বান্ধবীও থাকবে ওখানে, আবার এর নেই তো। তুষার হয়তো শাহনাজের মনের কথা বুঝতে পারলো, তাই পর মুহূর্তে বলে উঠল, শুধু ছেলে, আমার ক্লোজ ছেলে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দেব। গ্রাজুয়েশন দ্রুতই কমপ্লিট হচ্ছে তো তাই। তানিয়া কপাল কুচকে বলল, এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমরা কি একবারও বলেছি যে তুমি মেয়েদের সাথে আড্ডা দিতে যাচ্ছ? তুষার বিড়বিড় করে বলল, তুমি না বললেও বলার জন্য অন্য একজন তো আছেই মাম্মা। তুষারের দিকে মনোযোগ না দিয়ে আরও এক পর্যায়ে নীরকে বিভিন্ন উপদেশ দিয়ে ওরা সবাই চলে গেল। সবাইকে বিদায় জানিয়ে নীর কিছুক্ষণের জন্য ছাদে চলে গেল প্রকৃতির মাঝে একাকী সময় কাটানোর জন্য। বিকেলের দিকে একটু ঘুমিয়েছিল নীর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেল। উদাস মুখে আকাশের দিকে তাকিয়ে পাখিদের দল বেঁধে দীর্ঘ পথ পাড়ি দেওয়া দেখতে লাগলো। তখনই হুট করে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। নীর চটজল দিয়ে অর্ধভেজা জামা কাপড়গুলো তুলে আনলো। সন্ধ্যার পর সাবাস কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। ওর অপেক্ষাতেই ছিল নীর, কারণ এত বড় বাড়িতে একা একা থাকতে ভীষণ ভয় করছিল ওর। সাবাস পোশাক পাল্টে খাবার গরম করলো, তারপর নীরের জন্য খাবার পরিবেশন করে নিজেও খেতে লাগলো। খাওয়া শেষে ওরা রুমে চলে গেল। সাবাস ক্রমাগত হাঁচি দিয়ে চলেছে। কিছুদিন থেকে সন্ধ্যার পরপরই ঠান্ডা পড়ে খানিকটা, তাই হয়তো বৃষ্টিতে ভেজার কারণে সাবাসের ঠান্ডা লেগে গেছে। যত সময় যেতে লাগলো তত সাবাসের চোখ দুটো লাল হয়ে আসতে লাগলো। ওর অবস্থা দেখে নীর বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? সাবাস বার কয়েক হাঁচি দিয়ে বলল, ঠিক আছে। মুখে একথা বললেও বলিষ্ঠ দেহের সাবাস পড়ে যেতে ধরল। নীর তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওকে ধরল। সাবাস ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে আমি। বলেও একাই বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। জ্বরের ঘরে ওর হুঁশই নেই যে বিছানা এখন ওর না, এটা নীরের। সাবাস জ্বরের তোপে কাঁপতে লাগলো। ওর অবস্থা থেকে নীর প্রচণ্ড ঘাবড়ে গেল। কিছুক্ষণ থম মেরে থাকার পর নীর একটা ব্ল্যাঙ্কেট এনে সাবাসকে ঢেকে দিল। সাবাস জ্বরের ঘরে বিড়বিড় করে কী সব যেন বলছে। নীর সেগুলো শোনার জন্য কান খানিকটা কাছে নিয়ে গেলে সাবাস ওর হাত টেনে ধরে বলল, মাম্মা মাম্মা, ভীষণ কষ্টে আছে আমি একটু শান্তি চাই। নীরের প্রচণ্ড খারাপ লাগলো। ওর জন্যই যে সাবাস কষ্টে আছে তাতে কোনো সন্দেহ নেই। একটু পর হুট করে সাবাস নীরকে জড়িয়ে ধরল। নীরের সারা শরীর কাঁপতে লাগলো। হৃদস্পন্দন দ্রুত গতিতে চলাচল করতে লাগলো। ও এখন সাবাসের বুকের উপর লেপ্টে আছে। সাবাস ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মাম্মা নীর কেন এমন করে, কেন বারবার আমাকে কষ্ট দেয়? আমি জানি ওই সবার মুখের হাসি ফোটানোর সর্বোচ্চ চেষ্টা করে চলেছে, কিন্তু ও ভাবছে আমাকে বিয়ে করলে আমি খুশি হয়ে যাব। কিন্তু মাম্মা, আমি ওর ভালোবাসা চাই, ও কেন বোঝে না? কেন আমাকে এত বড় একটা অপবাদ দিল? নীরের নিজের প্রতি রাগ হতে লাগলো। সেদিন সাবাস চলে যাওয়ার পর নীর দেখেছে টেবিলের সাথে ওর ওড়নাটা লেগেছিল। ওর ভীষণ আক্ষেপ হয়েছিল, ক্ষমাও চাইতে চেয়েছিল, কিন্তু সাবাস ওকে সেই সুযোগটা দেয়নি। সাবাস আরও কিছুক্ষণ বিড়বিড় করে ঘুমিয়ে পড়ল। নীর এখন ওর বুকের ওপর। দূরে কোথাও একটা বাজ পড়তেই নীর সাবাসকে জড়িয়ে ধরল। সারাটা রাত সাবাস নীরকে একটাবারের জন্য ছাড়ল না। নীরও চুপটি করে ওর বুকের মাঝে লুকিয়ে থাকলো। সকালে পাখির কিচিরমিচিরের আওয়াজ শুনে সাবাসের ঘুম ভেঙে গেল, কিন্তু নিজের বুকের ওপর ছোট্ট একটা প্রাণকে লেপ্টে থাকতে দেখে ও চমকে উঠল।
দ্রুত নীরকে নিজের থেকে আলাদা করে বিছানা থেকে নেমে পড়ল, তবে এমনভাবে নীরকে সরালো যেন নীরের ঘুম না ভাঙে। সাবাস অবাক চোখে কিছুক্ষণ ঘুমন্ত নীরের দিকে তাকিয়ে থেকে ব্যালকানিতে চলে গেল ও মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল। জ্বরের কথা আর মনে থাকলো না ওর। অবশ্য জ্বর যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে আবার চলেও গেছে। নীর ঘুম থেকে উঠে সাবাসকে না দেখতে পেয়ে দ্রুত খুঁজতে লাগলো। ব্যালকনিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর দোনামোনা করে ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। সাবাস ওর অস্তিত্ব টের পেলেও ওর দিকে তাকালো না। ক্ষণকাল নীরবতার পর নীর বলল, জ্বর কমেছে? ঠিক আছেন এখন?